স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন, নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ থেকে বিভিন্ন ধরনের ছোট বড় কোশ্চেন তোমরা মাধ্যমিকে পেয়ে যাবে এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় এই নীল বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে। তাই আমরা আজকে নীল বিদ্রোহ সম্পর্কে ডিটেলস তথ্য, এর কারণ, এই বিদ্রোহের ফলাফল বা এই বিদ্রোহের সময়কাল, নেতা ইত্যাদি নিয়ে আলোচনা করব। এছাড়াও এর থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেটা হচ্ছে নীল বিদ্রোহে শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল। তো দেখে নেওয়া যাক বন্ধুরা নীল বিদ্রোহ সম্পর্কে যাবতীয় তথ্য ও 8 নম্বরের লং কোশ্চেন। প্রথমত ভূমিকা। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল হলে অনেক ইংরেজ কর্মচারী এদেশে জমি কিনে কুঠি স্থাপন করে নীল চাষ শুরু করে। তাহলে এ দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে তথা বাংলায় নীল চাষ শুরু হলো কবে থেকে? 1813 খ্রিস্টাব্দের পর থেকে, যখন কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার চলে গিয়ে অবাধ বাণিজ্য নীতি শুরু হয়। এবং পরবর্তীকালে নীলকর সাহেবরা পাবনা, যশোহর, মেদিনীপুর, রাজশাহী, পূর্ণিয়া প্রভৃতি অঞ্চলের কৃষকদের জোরপূর্বক বা বাধ্যতামূলক নীল চাষ করতে বাধ্য করত, যার ফলস্বরূপ 1859 থেকে 60 খ্রিস্টাব্দে প্রায় 60 লক্ষ কৃষক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু করে। তাহলে দেখো 1859 খ্রিস্টাব্দে এই বিদ্রোহে কিন্তু সূত্রপাত হয়েছিল। বাংলার প্রায় 60 লক্ষ কৃষক এই নীলকর সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে কিন্তু বিদ্রোহ শুরু করেছিল। এই বিদ্রোহের অন্যতম নেতা, দেখো ছোট্ট করে পয়েন্ট, নেতৃত্ব বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। এই দিগম্বর বিশ্বাস থেকে শর্ট প্রশ্ন আসে যে বাংলার ওয়াট টাইলর নামে কে পরিচিত? বাংলার ওয়াট টাইলর ছিল দিগম্বর বিশ্বাস। দেখো এখানে শর্ট প্রশ্ন একটা পেয়ে গেলে তোমরা। এবারে সময়কাল, নীল বিদ্রোহের সময়কাল ছিল 1859 খ্রিস্টাব্দ থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিস্তার, নীল বিদ্রোহ বিশেষ করে নদিয়া জেলার চৌগাছা গ্রামে সূত্রপাত হলেও রাজশাহী, যশোহর, মালদহ, মুর্শিদাবাদ এছাড়া 24 পরগনা জেলায় দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল। ঐতিহাসিক ব্লোয়ার কিং তার ব্লু মিউটিনি গ্রন্থে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তাহলে নীল বিদ্রোহ শুধুমাত্র যে বাংলায় বিশেষ করে নদিয়ার চৌগাছা গ্রামে সূত্রপাত হয়েছিল, এটা শর্ট প্রশ্ন থাকে যে নীল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল, তাহলে উত্তরটা কী পেলে? নদিয়ার চৌগাছা গ্রামে। এছাড়া রাজশাহী, যশোহর, মালদহ, 24 পরগনা, মুর্শিদাবাদ প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়েছিল। এবারে আসবো আমরা নীল বিদ্রোহের কারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে 4 নম্বরেরও দেয়, আবার 8 নম্বরের ক্ষেত্রেও তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহের কারণগুলির মধ্যে এক বিশেষ কারণ ছিল, যেটা হচ্ছে নীল চাষের প্রণালী। অর্থাৎ নীল চাষ করতে গেলে দু রকম পদ্ধতি ছিল। একটা হচ্ছে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ, যেখানে নীলকররা জমিদারের কাছ থেকে জমি কিনে বা ভাড়া দিয়ে তাতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করাতো। অর্থাৎ নীলকরের নিজস্ব কোনো জমি ছিল না, তাই তারা কী করতো? জমিদারের থেকে জমি কিনে সেখানে চাষি লাগিয়ে চাষ করতো। এই প্রকার নীল চাষে নীলকরদের খরচ পড়তো 10,000 বিঘাতে 2.5 লক্ষ টাকা। নেক্সট, বে এলাকা চাষ বা রায়তি আবাদ। নীলকর সাহেবরা বেশিরভাগ সময় দরিদ্র চাষিদের অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষির নিজের জমিতে নীল চাষ করতে বাধ্য করত। এই প্রকার নীল চাষে নীলকরদের খরচ পড়ত 10,000 বিঘাতে 20,000 টাকা, বিঘা প্রতি 2 টাকা। 10,000 বিঘাতে 20,000 টাকা। এই দুই প্রকার চাষের মধ্যে নীলকররা বেশিরভাগই বে এলাকা চাষে কৃষকদের বাধ্য করাতো, যার ফলস্বরূপ নীল বিদ্রোহ। কারণ দেখো এলাকা চাষ বে এলাকা চাষের মধ্যে কোম্পানির বা নীলকরদের লাভ বেশি ছিল কোথায়? বে এলাকা চাষে।
অর্থাৎ কৃষকরা তার নিজের জমিতে নীল চাষ করত, ফলে নীলকর সাহেবদের খরচ অনেকটাই কম হতো। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আর একটি পয়েন্ট, তা হলো দাদন প্রথা। এটা এমনিতেও 2 নম্বরের আছে। হ্যাঁ, একটু বলে দিই, এই যে এলাকা চাষ বা বে এলাকা চাষ, এই দুটো কিন্তু 2 নম্বর করেও প্রশ্ন আসে। এলাকা চাষ কি, বে এলাকা চাষ কি, এবং দাদন প্রথাও 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। নীলকর সাহেবরা নীল চাষের জন্য চাষিকে বিঘা পিছু 2 টাকা দাদন বা অগ্রিম অর্থ দিয়ে চাষির সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করাতো। তাহলে চাষিকে 1 বিঘা জমি নীল চাষ করার জন্য 2 টাকা অগ্রিম দেওয়া হতো। কেউ একবার দাদন নিলে সে আর নীল চাষের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারতো না। এমনকি দাদন না নিলেও অভাবের তাড়নায় দাদন নিয়ে না চাষ করলে নীলকরদের অত্যাচারের শিকার হতো নীল চাষিরা। তাহলে ঘটনাটা কি ঘটল? নীল চাষিকে নীলকর সাহেবরা বিঘা প্রতি 2 টাকা অগ্রিম দিত, অর্থাৎ চাষ করার আগে খরচ স্বরূপ 2 টাকা অগ্রিম দেওয়া হতো। সেই টাকা কেউ যদি না নেয় বা কেউ নিয়ে যদি চাষ না করে, তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু নীলকররা তাদের অত্যাচার করত। নেক্সট পয়েন্ট, প্রতারণা ও কারচুপি। নীলকররা চাষিদের থেকে নীল কেনার সময় নীলের ওজন কম দেখাতো, কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত, তাছাড়া জোর করে বিভিন্নভাবে অর্থ আদায় করে চাষিদের প্রতারিত করত। কেমন করে দেখো, কারণ ভারতবর্ষে নীল চাষটা নিয়ে এসেছিল কারা? ওই নীলকর সাহেবরা। তাহলে এই দেশে উৎপন্ন নীল চাষিরা বিক্রি করবে কার কাছে? ওই নীলকর সাহেবদের কাছে। তাহলে যখন ফসলটা উৎপন্ন হলো, তখন নীলকর সাহেবরা দাম কম দিল এবং চাষিরা অন্য কোথাও না বিক্রি করতে পেরে বাধ্য হয়ে ওই নীলকরদের ধার্য করা দামেই কিন্তু বিক্রি করত। এর ফলে চাষিরা খুবই লোকসানের শিকার হতো এবং ওরা ওজনে কম দেখাতো। চাষির লোকসান। নীল চাষে চাষির খরচ পড়তো বিঘা প্রতি 13 টাকা 6 আনা। সেই নীল বিক্রি করে চাষি পেত মাত্র 6 টাকা, অর্থাৎ চাষির লোকসান বিঘা প্রতি 7 টাকা 6 আনা। কারণটা হচ্ছে ওর খরচ বেশি, কিন্তু নীল বিক্রির সময় লাভ্যাংশটা চাষিরা কম পাচ্ছে, বা নীল যখন বিক্রি করতে যাচ্ছে তখন দাম কম। সেই হিসাবে চাষির লোকসান হচ্ছে কত? বিঘা প্রতি 7 টাকা 6 আনা। এর ফলে চাষিরা কী করেছিল? নীল বিদ্রোহের সামিল হয়েছিল। এবারে কি নীলকর সাহেবদের অত্যাচার। নীলকর সাহেবরা নীল চাষিদের নানাভাবে অত্যাচার করত, নীল চাষ করাতে বাধ্য করত, অনিচ্ছুক চাষিদের প্রহার করত, নীলকুঠিতে আটকে রাখত, স্ত্রী কন্যার সম্মানহানি করত, চাষের সরঞ্জাম লুট করে নিত, ঘরে আগুন লাগিয়ে দিত। তাহলে এইভাবে নীলকর সাহেবরা নীল চাষিদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত করত, যার ফলে চাষিরা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়েছিল নীল বিদ্রোহে। নেক্সট পয়েন্ট, ইংরেজ শাসকদের অবিচার। ওই যে অত্যাচারিত নীল চাষি সুবিচার পাওয়ার জন্য আদালতে গিয়েও কোনো সুবিচার পেত না, কারণ আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য, ঔপনিবেশিক আমলে চাষিদের জন্য নয়। নেক্সট, চাষিদের দুর্দশা। নীলকর সাহেবরা চাষিকে খাদ্যশস্য ধানের পরিবর্তে বাণিজ্যিক ফসল নীল চাষ করতে বাধ্য করত, যার ফলস্বরূপ খাদ্যাভাব চাষিকে বিদ্রোহমুখী করে তোলে। অর্থাৎ চাষির জমিতে, কোনো কৃষকের জমিতে যদি সম্পূর্ণভাবে নীল চাষ করা হয়, তাহলে ওর ঘরে
খাদ্য ফসলের অভাব, অর্থাৎ ধান যদি না চাষ করা হয় তাহলে খাদ্য ফসল অভাব ঘটবে, যার ফলস্বরূপ খাদ্যাভাব, যেটা চাষিকে বিদ্রোহে সামিল করতে বাধ্য করেছিল। পঞ্চম আইন খুবই গুরুত্বপূর্ণ, এটা 2 নম্বরেরও আছে। 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রবর্তিত পঞ্চম আইনে বলা হয় যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাহলে যদি কোনো চাষি দাদন নিয়েছে অথচ চাষ করছে না, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার সম্পত্তিও কেড়ে নেওয়া হবে। নেক্সট পয়েন্ট, সাহিত্য ও পত্রপত্রিকার প্রভাব। নীল চাষিদের ওপর নীলকরদের যে অবর্ণনীয় অত্যাচারের জ্বলন্ত চিত্র তা প্রকাশিত হয়েছিল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক ও হিন্দু প্যাট্রিয়ট সহ সমকালীন বিভিন্ন পত্রপত্রিকায়, যা নীল বিদ্রোহের এক অন্যতম কারণ। দেখো, আমরা জানি যে দীনবন্ধু মিত্র যে নীল দর্পণ নাটক লিখেছিল তা সাধারণ চাষিদের সামনে অভিনয় করে দেখানো হয়েছিল, মঞ্চস্থ হয়েছিল, যার ফলে সারা বাংলা নীলকর সাহেবদের অত্যাচারের কথা কিন্তু বুঝতে পেরে বাংলায় এক তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল নীলকর সাহেবদের বিরুদ্ধে। এছাড়া হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বা আমরা দেখব যে অমৃতবাজার পত্রিকায় যে শিশির কুমার ঘোষ নিয়মিত ওই নীল চাষিদের খবরাখবর কিন্তু প্রকাশ করত, নীলকর সাহেবদের অত্যাচারের কথা তার পত্রিকায় প্রকাশিত হতো। তাহলে দেখো, উপরিউক্ত এই যে কারণগুলি, এই কারণগুলির জন্যই কিন্তু নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাহলে কি কি পয়েন্ট হলো? 1 নম্বর, নীল চাষের প্রণালী, যেখানে 2টো পয়েন্ট, এলাকা চাষ, বে এলাকা চাষ। নেক্সট পয়েন্ট, দাদন প্রথা। 3 নম্বর, প্রতারণা ও কারচুপি। 4 নম্বরে চাষির লোকসান। 5 নম্বর, নীলকর সাহেবদের অত্যাচার। 6 নম্বরে ইংরেজ শাসকদের অবিচার। 7 নম্বর, চাষিদের দুর্দশা। 8 নম্বরে পঞ্চম আইন। 9 নম্বরে সাহিত্য ও পত্রপত্রিকার প্রভাব। এই কারণগুলি হচ্ছে নীল বিদ্রোহের কারণ। এবারে দেখে নিব আমরা নীল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব। নীল চাষিদের এই বিদ্রোহ কিন্তু ব্যর্থ যায়নি। এই নীল চাষিদের বিদ্রোহের ফলে নীল কমিশন গঠিত হয়েছিল। ছোটলাট জেপি গ্রান্টের নেতৃত্বে 1860 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর সরকার নীল তদন্ত কমিশন বা নীল কমিশন গঠনে বাধ্য হয়। তাহলে সরকার কি করলো? নীল কমিশন গঠন করলো। এটাও শর্ট প্রশ্ন, কবে কার নেতৃত্বে নীল কমিশন গঠিত হয়েছিল? ছোটলাট জেপি গ্রান্টের নেতৃত্বে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল। নেক্সট 2 নম্বর গুরুত্ব কি? নীল আইন পাস। নীল কমিশনের সুপারিশ অনুযায়ী 1862 খ্রিস্টাব্দে নীল আইন পাস হয়। 3 নম্বর, অষ্টম আইন, এটাও 2 নম্বরে আছে। নীল কমিশনের সুপারিশ অনুযায়ী 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন পাস করে নীল চুক্তি আইন রদ করে নীল চাষিদের ইচ্ছাধীন করা হয়। অর্থাৎ অষ্টম আইনে বলা হয় ইচ্ছুক চাষিরাই চাষ করতে পারবে, অর্থাৎ যে চাষি নীল চাষ করতে ইচ্ছা প্রকাশ করবে সেই কেবল চাষ করতে পারবে। 4 নম্বরে জাতীয়তাবাদের প্রসার। আমরা জানি প্রতিটা বিদ্রোহ জাতীয়তাবাদের প্রসার ঘটাতে সাহায্য করে, ঠিক সেই রকম নীল বিদ্রোহ বা নীল বিদ্রোহের যে সামান্যতম বা স্বল্পতম সাফল্য থাকলেও সেই স্বল্পতম সাফল্য বাঙালি জাতীয়তাবাদ প্রসারে সহায়তা করেছিল। যদিও ব্রিটিশ সরকার নীল বিদ্রোহকে দমিত করতে পেরেছিল, তবুও কিন্তু তার সামান্যতম সাফল্য থাকলেও বা তার যে প্রভাব গুরুত্ব, তার ফলে ভারতে বা বাংলায় জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল, যা অন্যান্য বিদ্রোহের প্রেরণা দান করে। নেক্সট, ঐক্য প্রতিষ্ঠা। নীল বিদ্রোহকে কেন্দ্র করে বাংলায় হিন্দু, মুসলিম, কৃষক, এমনকি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তথা সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। তাহলে এই নীল বিদ্রোহে দেখা যায়
হিন্দুরাও আন্দোলন করছে, মুসলিমরাও থাকছে, এমনকি কৃষকরা, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীও এখানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে নীলকর সাহেবদের বিরুদ্ধে বা ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে। 6 নম্বর, দ্বিধাগ্রস্ত সরকারি নীতি। ইংরেজ সরকারের এই বিদ্রোহেই প্রথম দ্বিধাগ্রস্ত নীতি গ্রহণ করেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে ছিল। মন্তব্য, সর্বোপরি আমরা দেখতে পাই যে নীল বিদ্রোহ কৃষকদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রক্ষার সংগ্রাম হলেও বাঙালি সমাজে ব্যাপক চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করেছিল। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ এর মতে নীল বিদ্রোহ অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শোণিত প্রবাহিত করেছিল। অর্থাৎ এক্ষুনি বললাম যে প্রত্যেকটা বিদ্রোহ ব্যর্থ হলেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম, কারণ ওই বিদ্রোহ পরবর্তী অন্য বিদ্রোহের জন্মদাতা হিসেবে কাজ করে, অর্থাৎ পরবর্তী বিদ্রোহের প্রেরণা যোগায়। এবারে দেখে নিব নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের ভূমিকা কী ছিল? এই সময় শিক্ষিত সমাজ কি ভূমিকা পালন করেছিল নীল বিদ্রোহের সময়? 1859 খ্রিস্টাব্দে নদিয়া জেলার চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত নীল বিদ্রোহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের অকুণ্ঠ সর্বাত্মক সমর্থন। বিভিন্ন পেশার শিক্ষিত বাঙালিরা বিদ্রোহীদের নানাভাবে সহযোগিতা করেছিল। তাহলে দেখো এখানে এই কোশ্চেনটা 4 নম্বরের আছে, এটা আলাদা কোশ্চেন। তোমরা নীল বিদ্রোহ কারণ ও ফলাফল এটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এবারে আমি যেটা আলাদা একটা টপিক, সে নীল বিদ্রোহকে নিয়ে, যেটা হচ্ছে শিক্ষিত বুদ্ধিজীবীদের ভূমিকা, সেটাই দেখে নাও। 4 নম্বরের এটা আছে। তাহলে এখানে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় তারা সর্বতোভাবে তারা কিন্তু চেষ্টা করেছিল এই বিদ্রোহীদের বা নীলকরদের বিরুদ্ধে নীল চাষিদের এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল। যেমন পত্রপত্রিকার সম্পাদকের ভূমিকা, বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক, যেমন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল অন্যতম, এর সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল বিদ্রোহের সম্পর্কে সর্বপ্রথম সাড়া জাগানো প্রতিবেদন ছাপতে থাকেন। তার মতে বাংলাদেশ তার কৃষকদের সম্বন্ধে নিশ্চয়ই গর্ব করতে পারে। নীল আন্দোলন আরম্ভ হওয়ার পর থেকে বাংলাদেশের রায়ত যে নৈতিক শক্তির স্পষ্ট পরিচয় দিয়েছে তা অন্য দেশের কৃষকদের মধ্যে দেখা যায় না। 2 নম্বর, অমৃতবাজার। 2 নম্বরে দেখো অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চাষিদের উপর অত্যাচারের খবর সংগ্রহ করে বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত পান। এটা একটা শর্ট প্রশ্ন আছে যে বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে কে পরিচিত? অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ, কারণ তিনি নীল বিদ্রোহের বা নীল চাষিদের যে অত্যাচারের কথা, নীলকর সাহেবরা যে নীল চাষিদের অত্যাচার করত, সেই অত্যাচারের খবর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি সংগ্রহ করতেন। এছাড়া তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বর গুপ্ত, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক মার্চম্যান, সমাচার চন্দ্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অকথ্য শোষণ ও অত্যাচার এবং নীল বিদ্রোহের পক্ষে সংবাদ নিয়মিত পরিবেশন করতেন। নেক্সট, লেখকদের ভূমিকা। নীল বিদ্রোহকে সমর্থন করে যেসব সাহিত্য বা যে সমস্ত সাহিত্য রচনা করেছিলেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।
দেখো, নীল বিদ্রোহকে কেন্দ্র করে আমরা দেখেছি নীল দর্পণ নাটক রচিত হয়েছিল। এই দীনবন্ধু মিত্র তার নাটকে সাম্রাজ্যবাদী শোষণ ও অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলার মাধ্যমে তাদের মনে দেশপ্রেম ও জাতীয়তাবোধের জন্ম দিয়েছিল। এটাই হচ্ছে নীল দর্পণ নাটকের গুরুত্ব। তাহলে নীল দর্পণ নাটকের গুরুত্ব কিভাবে প্রকাশিত হয়েছে? নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র দেখিয়েছেন কি, এখানে সাম্রাজ্যবাদী শোষণ ও তাদের অত্যাচার, যেটা শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলে, যার ফলে তাদের মনে দেশপ্রেম ও জাতীয়তাবোধের জন্ম হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও এই বিদ্রোহে নীল চাষিদেরকে উৎসাহ দিয়েছেন। নেক্সট, আইনজীবীদের ভূমিকা। খ্যাতনামা আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত ও প্রসন্ন কুমার ঠাকুর অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। এছাড়া বিনা পারিশ্রমিকে চাষিদের পক্ষে মামলায় সওয়াল করেন। তাহলে আইনজীবীরাও কিন্তু নীল চাষিদের পক্ষে এসে দাঁড়িয়েছিল। সর্বোপরি এই নীল বিদ্রোহ ছিল প্রকৃতপক্ষে একটি গণবিদ্রোহ। এতে বিভিন্ন শ্রেণী জাতপাত ভুলে অংশগ্রহণ করেছিল। পিটার গ্রান্ট নীল বিদ্রোহকে লক্ষ লক্ষ লোকের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। এছাড়া অমৃতবাজার পত্রিকায় নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলে আখ্যা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের নীল বিদ্রোহ সম্পর্কে যাবতীয় তথ্য। তোমরা এখান থেকে এই নোটটি তোমরা পড়ো, পারলে লিখে নিও, লিখে তোমরা মুখস্থ করো। 8 নম্বরের জন্য এই নোটটা রেডি করা হয়েছে। তবে 8 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, বাকি যে শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা ওটা আলাদাভাবে 4 নম্বরের। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করো, এবং তোমরা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো।